প্রিপোজিশন দুই রকমের হয়। একটা উপযুক্ত প্রিপোজিশন, আর একটা যেটাকে আমরা বলি ব্যবহারে বা প্রয়োজনে ব্যবহার হয়। এই দুই ধরনের প্রিপোজিশন ব্যবহার করতে গিয়ে আমরা প্রায় সময় হিমশিম খেয়ে যাই, কোনটা বসবে কোনটা বসবে না। তো এখানে মোট 50 থেকে 52টা প্রিপোজিশন আছে। এই প্রিপোজিশন মূলত অব্যয় বা বিভক্তি বলে, মূলত বিভক্তি বলা হয়। অব্যয় বাংলায় এটা দুই রকমভাবে গুলিয়ে যায়, কিন্তু প্রিপোজিশন হচ্ছে এমনই একটা ওয়ার্ড যেটার কারণে শব্দের বা বাক্যের অর্থ ঘুরে যায়, বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যায়। এই প্রিপোজিশনগুলো যদি তুমি ভালো করে না জানো, তুমি প্রিপোজিশনগুলো করতে পারবে না। তো এই প্রিপোজিশন এমন কোনো চাকরির পরীক্ষা নেই যেখানে ব্যবহার হয় না। সেটা তোমার পরীক্ষার এক্সাম হোক বা জব এক্সাম হোক বা অ্যাডমিশন এক্সাম হোক, যে কোনো এক্সাম তোমার এই প্রিপোজিশনের ব্যবহারটা সাধারণত পড়েই। তো আমি আজকে তোমাদের সামনে এসেছি প্রিপোজিশনের ক্লাস নিয়ে। আমি লেকচারার প্রণব সেন তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের প্রিপোজিশনটা কিভাবে করতে হয় আমি তোমাদেরকে দেখাবো। আমার ক্লাসগুলো তুমি যদি মন দিয়ে দেখো, তাহলে তুমি শুধু প্রিপোজিশন না, এমন কোনো গ্রামার নেই, এমন কোনো অর্থ নেই যেটা তুমি জানতে পারবে না। এক কথায় A to Z পর্যন্ত তোমার ধারণা আসবে। আমি এই প্রিপোজিশনের মধ্য দিয়ে তোমাকে ট্রান্সলেশন শেখাবো, গ্রামার শেখাবো, অনেক কিছু শেখাবো বা অনেক কিছু উঠে আসবে। তো ইংরেজি একটা বেশ বড় একটা সাবজেক্ট, এখানে দুর্বল না এমন কোনো লোকজন নেই। তো যাই হোক, আমি তোমাকে এই ইংরেজিটা কিভাবে করতে হয়, সমাধান করতে হয়, সেটা আমি তোমাকে এখন দেখাচ্ছি। তো দেখো, এখানে আমি দুইটা মডেল নিয়েছি। এই মডেলটা লেকচার গাইড থেকে 2026-27 শিক্ষাবর্ষের, এবং এটা 13 এবং 14 নম্বর মডেলের 2 নম্বর আইটেম। একটা প্রথমটা আছে, এটা হচ্ছে ডিকশনারি বা ভোকাবুলারি নিয়ে লেখা, এবং দ্বিতীয়টা হচ্ছে একজন বৃদ্ধ নাবিকের গল্প নিয়ে লেখা। তো এই গল্পগুলো থেকে আমি তোমাকে কিভাবে প্রিপোজিশনটা বের করতে হয় সেটা তোমাকে দেখাবো। তো সেটা দেখানোর জন্য এবার দেখো, প্রথমে আমি কি করি। প্রথমে যেটা বলি, এটা ডিকশনারি নিয়ে যে গল্পটা লেখা আছে সেটা হচ্ছে, দেখো, এ গুড স্টক ড্যাশ ওয়ার্ডস ইজ নেসেসারি, বলছে ড্যাশ এনিবডি। একদম বলছে শব্দের একটা ভালো স্টক থাকা দরকার, ইজ নেসেসারি মানে প্রয়োজন, ড্যাশ এনিবডি যে কোনো লোকের জন্য, হু ওয়ান্টস টু ইউজ এ ল্যাঙ্গুয়েজ যারা ভাষাটা ব্যবহার করতে চায়। এই বাক্যগুলোকে আমি আরও সুন্দর করে সাজিয়ে দেবো। তাহলে প্রথম একটা বাক্য, এখানে দেখো দুটো গ্রামার আছে, আমরা গ্রামারটা পরে সমাধান করি, আগে অর্থটা বের করি। এখানে একটা কথা মনে রেখো, অর্থ ছাড়া কখনো তুমি ইংরেজির কিচ্ছু বুঝতে পারবে না। তাই তোমাকে এখানে ভোকাবুলারিটা খুব দরকার, এই জন্য আমি এই টপিকটা বেছে নিলাম। তো ভোকাবুলারি ইজ অ্যান অ্যাসেনশিয়াল কম্পোনেন্ট। ভোকাবুলারি হচ্ছে একটা অপরিহার্য উপাদান, কম্পোনেন্ট মানে উপাদান, ড্যাশ সাকসেসফুল কমিউনিকেশন বলছে সফল যোগাযোগের ড্যাশ। তো এবার ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট, এটা একটা অপরিহার্য অংশ, ড্যাশ রিডিং স্কিল বলছে দক্ষতা গড়ার একটা বা তোমার রিডিং স্কিল বা পড়ার দক্ষতার ড্যাশ। তো এখানে দেখো কথার সাথে প্রিপোজিশন অলরেডি চলে আসছে, বলতে গিয়ে চলে আসে। তো আমি এই ব্যাখ্যাগুলো একটু পরে দিই। হোয়াইল গ্রামার ইজ ইম্পর্টেন্ট, যখন গ্রামারটা খুব দরকার, এ ল্যাগড ড্যাশ ভোকাবুলারি মে রেজাল্ট ড্যাশ কমপ্লিট ফেলিওর, বলছে ভোকাবুলারির অভাবটা এটা একটা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। টু বলছে টু কনভে মেসেজ, একটা বার্তা বহন করার জন্য। তো দেখো এখানে ভোকাবুলারির অভাবটা কি, এই কথাগুলো যদি তোমরা বোঝো তাহলে তোমাদের লেখাপড়াটা একটু চেঞ্জ করবে। আমার ভিডিওগুলো দেখো, এই ভিডিওগুলো তোমাকে বোঝার জন্য আমার উপরে যে 26টা একটা গ্রামাটিক্যাল বা গ্রামার বোঝার জন্য যা কিছু লাগে, একটা 26টে ভিডিওর একটা প্লেলিস্ট করা আছে, ওইগুলো তোমাকে দেখে নিতে হবে। বিশেষ করে প্রিপোজিশন যদি তুমি কোনো অভাব থাকে, তার প্রিপোজিশনের ক্লাসগুলো তোমাকে বা আমার ভিডিওগুলো তোমাকে দেখতে হবে। ভোকাবুলারি ইনক্লুডস কনসেপ্ট বলছে কনসেপচুয়াল নলেজ ড্যাশ ওয়ার্ডস, বলছে এই ভোকাবুলারিতে অন্তর্ভুক্ত থাকে কনসেপচুয়াল নলেজ মানে ধারণাগত জ্ঞান, ড্যাশ ওয়ার্ড শব্দের,
দ্যাট গো ওয়েল ড্যাশ অ্যান্ড বলছে অর্ডিনারি ডিকশনারি মিনিং, যেটা একটা সাধারণ ডিকশনারিতে বা অর্থে থাকে। স্টুডেন্টস ভোকাবুলারি নলেজ, ছাত্রদের শব্দ ভাণ্ডারের জ্ঞান ইজ এ বিল্ডিং প্রসেস, এটা একটা মানে নির্মাণ একটা পদ্ধতি। দ্যাট অকার্স, যেটা ঘটে, দ্যাট টাইম, যেটা সময়ে ঘটে, অ্যাজ দে টেন টু মেক কানেকশন, যেমন তারা সম্পর্ক করতে চায়, ড্যাশ আদার মানে সম্পর্ক করে যেগুলো অন্যের শব্দের সাথে। এই ছিল আমাদের মোটামুটি একটা ধারণা, বা যেটাকে আমরা বলা হয় যে প্যাসেজগত ধারণা। যদি এই ধারণাগুলো তোমার না থাকে, তুমি কখনো আন্দাজে বা এইগুলো তুমি করতে পারবে না। তো দেখো, আমি এবার প্রথম বাক্যটা বলি, যেহেতু এখানে বেশ কটা বাক্য আছে, সেই বাক্যগুলো তোমাকে আমি পরপরগুলো বলি। প্রথম বাক্যটা আছে, এ গুড স্টক ড্যাশ ওয়ার্ড ইজ নেসেসারি ড্যাশ এনিবডি হু ওয়ান্টস টু ইউজ এ ল্যাঙ্গুয়েজ। যারা ভাষা ব্যবহার করতে চায়, বলছে শব্দের একটা গুড স্টক থাকা দরকার, ইজ নেসেসারি ড্যাশ এনিবডি, যে কোনো ব্যক্তির জন্য। এখানে দুইটা গ্যাপ দেখো, শব্দের স্টক বা শব্দের ভাণ্ডার হয় দরকার। প্রথমে আমি বলি সাবজেক্টটা বললাম শব্দের ভাণ্ডার, তাহলে একটা শব্দের একটা ভালো ভাণ্ডার বা স্টক। এবার দেখো, শব্দের সাথে র যোগ আসছে, যখনই কোনো বাংলা কোনো নাউনের সাথে র বা এর যোগ হবে, তখনই বুঝতে হবে ওখানে প্রিপজিশন অফ লাগবে। অর্থাৎ বাংলায় যখন র বা এর আসে, ইংরেজিতে তখন অফ অফ বসে। ইজ নেসেসারি, প্রয়োজন, ড্যাশ এনিবডি, যে কোনো ব্যক্তির জন্য। তাহলে আমরা জানি জন্য বা কারণ বোঝালে সেখানে ফর বসে। তাহলে প্রথমে আমরা কি দিলাম, র বা এর বোঝানোর জন্য অফ বসালাম, দ্বিতীয়টায় ফর বসালাম। এইভাবে যদি তুমি অর্থ বের করতে পারো, তাহলে কোনো গ্রামারই তোমার কাছে গ্রামার মনে হবে না। এই জন্য যেভাবে ইংরেজি পড়তে হয়, আমি তোমাকে আমার ভিডিওগুলোতে সব আমি এগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করি সেগুলো যদি তুমি জানো, তাহলে তুমি বা ভিডিওগুলো দেখো, তাহলে তুমি অনেক উপকৃত হবে। ভোকাবুলারি ইজ অ্যান অ্যাসেনশিয়াল কম্পোনেন্ট, বলছে ভোকাবুলারি বা শব্দভাণ্ডার একটা অপরিহার্য উপাদান। কম্পোনেন্ট মানে উপাদান। ড্যাশ সাকসেসফুল কমিউনিকেশন, বলছে একটা সফল যোগাযোগের ক্ষেত্রে। তো আমরা জানি যে একটা সাকসেসফুল কমিউনিকেশনের জন্য ভোকাবুলারি একটা অপরিহার্য উপাদান। তাহলে এবার দেখো, সফল যোগাযোগ এর আবারও এখানে র আসছে বা এর আসছে। তাহলে র বা এর আসলে আমরা জানি যে সেটা এখানে অফ প্রিপজিশন বসে। এই প্রিপজিশনটা পরবর্তীতে যে কমপ্লিমেন্ট থাকে, যেমন আগে ওয়ার্ড ছিল, ওয়ার্ডের সাথে ওয়ার্ড মানে শব্দ যখন শব্দের হলো, তার মানে তখন অফটা আগে বসছে। আবার ঠিক একই রকমভাবে এখানে যোগাযোগের হলো, এইভাবেই ঠিক এখানেও র বা এর আসছে, তাই আমরা অফ বসালাম। আশা করি আমি বিষয়টা তোমাদের সামনে বোঝাতে পারলাম। ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট, এটা একটা অবিচ্ছেদ্য অংশ। ড্যাশ মেকিং স্কিল বা রিডিং স্কিল, বলছে পড়ার দক্ষতার একটা অপরিহার্য অংশ। অর্থাৎ ভোকাবুলারি যদি আমি না জানি, তাহলে আমি অর্থটা পড়তে পারবো না, বুঝতে পারবো না। এখানে যে পড়ার দক্ষতা আছে, দক্ষতার সাথে আবার র যোগ হলো, তাহলে আমরা জানি যখনই র বা এর যোগ হবে, তখনই অফ প্রিপজিশনটা ব্যবহার হবে। এই প্রিপজিশনটা এত বেশি ব্যবহার হয় যে অন্য কোনো প্রিপজিশনটা এত দেখা যায় না। বিশেষ করে অফ, ইন, অ্যাট, টু, ফর, উইথ, এই প্রিপজিশনগুলো সব থেকে বেশি ব্যবহার হয়। তো আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম। হোয়াইল গ্রামার ইজ ইম্পর্ট্যান্ট, যখন গ্রামারটা গুরুত্বপূর্ণ। এ ল্যাক ড্যাশ ভোকাবুলারির অভাব। দেখো, ভোকাবুলারির সাথে র যোগ আসছে, ভোকাবুলারির অভাব। তাহলে আবার র যোগ আসছে মানে কি, আবার অফ চাচ্ছে। তো ভোকাবুলারির অভাবটা মে রেজাল্ট, এই জায়গায় একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, যেটাকে আমরা বলি উপযুক্ত, কোনোভাবে চেঞ্জ হবে না, অর্থ যাই হোক না কেন। এইগুলোকে বলা হয় উপযুক্ত প্রিপজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এইগুলো কখনোই চেঞ্জ করা যায় না বা চেঞ্জ হয় না। তাই রেজাল্ট যেখানে থাকবে সেখানে ইন বসে। তাহলে আমরা প্রথম ই নাম্বারে দিলাম অফ, এবং এফ নাম্বারে দিলাম ইন। তো অফটা কেন দিলাম এটাও তুমি বুঝতে পারলে, ইনটা কেন দিলাম এটাও তুমি জানতে পারলে উপযুক্ত বলে। রেজাল্ট ইন কমপ্লিট ফেলিওর, সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হওয়া। এবার রেজাল্ট ইন কমপ্লিট ফেলিওর, ব্যর্থতায় পর্যবসিত হওয়া। টু কনভে মেসেজ, একটা বার্তা বহন করার জন্য।
ভোকাবুলারি ইনক্লুডস কনসেপচুয়াল নলেজ, ভোকাবুলারিতে আছে ধারণাগত জ্ঞান ড্যাশ ওয়ার্ড শব্দের, আবার ঠিক র প্রিপোজিশন চাচ্ছে। তাহলে এই যে শব্দের জ্ঞান, শব্দের সাথে আবার র যোগ আসছে, তাহলে তুমি এইভাবে যদি অর্থটা তুমি বের করতে পারো, প্রতিটি প্রিপোজিশন তুমি ব্যবহার করতে পারবে বা বের করতে পারবে। শব্দের জ্ঞান, তাহলে র যোগ আসার জন্য অফ দিলাম। দ্যাট গো ওয়েল, যেটা ভালোভাবে যায়, ড্যাশ অ্যান্ড অর্ডিনারি ডিকশনারি মিনিং, বলছে যেটা একটা ভালো ডিকশনারি অর্থ দিয়ে। দেখো এই জায়গাটায় আসছে দিয়ে, যখন সাথে সহ দিয়ে আসবে তখন সেখানে উইথ প্রিপোজিশন আসে। সাথে সহ দিয়ে এই কথাগুলো যখন আসবে তখন উইথ প্রিপোজিশন আসবে, সেই জন্য এখানে আমি উইথটা ব্যবহার করলাম। স্টুডেন্ট ভোকাবুলারি নলেজ, ছাত্রদের শব্দের জ্ঞান ইজ এ বিল্ডিং প্রসেস, এটা একটা নির্মাণ পদ্ধতি। দ্যাট অকার্স, ঠিক অকার্স যেটা ঘটে, ড্যাশ টাইম সময়ে ঘটে। ঠিক একই রকমভাবে রেজাল্টের পাশে যেমন ইন বসলো, এখানেও একটা উপযুক্ত প্রিপোজিশনের ব্যবহার আছে, সেটা হচ্ছে অকার ইন, যেখানেই অকার থাকে সেখানে ইন বসে, যেভাবে রেজাল্ট ইন হলো সেভাবে অকার ইন হলো। আবার এখানে অর্থটাও মিলে যায়, তার মানে একদিক থেকে উপযুক্ত প্রিপোজিশন, আবার একদিক থেকে দরকারও। অ্যাজ দে টেন্ড টু মেক কানেকশন, যেমন তারা সম্পর্ক করে অন্যের শব্দের সাথে। এখানে সাথে আসার জন্য উইথ আসছে বা উইথ চাচ্ছে, কিন্তু উইথটা দিলেও এখানে উত্তরটা হবে, তবে কানেকশনের সাথে এখানে টু, এখানে যদি ব্যক্তি বা অন্য কিছু হতো তাহলে আমরা উইথটা দিতাম। তাহলে যেহেতু এখানে ওয়ার্ডস আসছে, একটা বস্তু আসছে, তাই এখানে টু দিলাম। কানেকশন টু মানে সম্পর্ক রাখা বা সম্পর্ক থাকা। কানেকশন টু আদার ওয়ার্ডস। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। তাহলে এই ছিল প্রথম গ্রামারটা। এবার আমরা দ্বিতীয় গ্রামারটা দেখি, যেটা তোমাদেরকে পরবর্তীতে 14 মডেলে নিয়েছিলাম। এই জায়গাটা, এই গ্রামারটা, এটা একটা গল্প। এই গল্পটার মধ্যে এটা একটা বিখ্যাত গল্প, এবং এর মধ্যে কিছু প্রিপোজিশনের ব্যবহার আছে যেগুলো আমাদের আউট অফ নলেজ, বা যেটাকে বলা যায় যে এই ধরনের গ্রামারগুলো যদি তুমি করতে পারো তাহলে কোনো গ্রামার তোমার কাছে গ্রামারই মনে হবে না। এটা বিখ্যাত গল্প, দি ওল্ড সেলার, একটা বৃদ্ধ নাবিকের গল্প। তো এইটা হচ্ছে কোলিজ, তোমাদের যে স্যামুয়েল টেইলর কোলিজ বলে একজন বিখ্যাত রোমান্টিক কবি ছিলেন, যিনি ওয়ার্ডসওয়ার্থের বন্ধু। তো এই গল্পটা তার লেখা। তো এই গল্পটা এমন একটা গল্প যার মধ্যে একটা মোরাল স্টোরি আছে, একটা নৈতিক গল্প আছে। তো গল্পটা আমি এখন আর তোমার অত শোনাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। মূল বিষয়টা শোনো। মূল বিষয়টা হচ্ছে একজন বৃদ্ধ নাবিক সমুদ্রে গিয়েছিল। তা সমুদ্রে যাওয়ার পরে তো সে একটা অ্যালবার্টস পাখি দেখলো। তো পাখিটা তাদের সাথে সঙ্গ দিচ্ছিল। আমরা জানি অ্যালবার্টস পাখিটা দেখতে খুব সুন্দর হয় এবং এটা সৌভাগ্যের প্রতীক বলা হয়। তারপরে তারা সেই পাখিটাকে হঠাৎ লালন পালন করতে করতে বৃদ্ধ নাবিকটা খামখেয়ালিভাবে পাখিটাকে মেরে ফেললো। মেরে ফেলার পর তাদের জীবনে চরম দুঃখ কষ্ট আসে, এবং সেই দুঃখ কষ্ট শেষে সে যখন সমুদ্র থেকে ফিরল তখন তার একটা বিরাট একটা অভিজ্ঞতা হলো। সেটা হচ্ছে যে পৃথিবীতে কাউকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না, এবং সেখানে তাদের যে সাফারিংটা আছে সেই সাফারিংটা এখানে তুলে ধরা। তো এই লোকটি একটা বিয়ে বাড়িতে, একটা যেখানে অনেক অতিথিরা যাতায়াত করছিল সেখানে বসেছিল। সেখানে বসে তিনি এই মেসেজটা কারোকে জানাতে চাচ্ছিলেন। তো এই যেখানে তিনি বসেছিলেন, গল্পটা সেখান থেকে নেওয়া। দি ওল্ড গ্রে বিয়ার্ডেড সেলার, বলছে বৃদ্ধ ধূসর বর্ণের দাড়িওয়ালা যে নাবিকটা ছিল, স্যাট ড্যাশ এই স্টোন, একটা পাথরের উপর বসেছিল। দেখো এখানে একটা পাথর আছে, তার উপরটা লাগানো হয়নি, কারণ উপরটা এখানে প্রিপোজিশন, অর্থাৎ স্যাট অন বসবে। স্যাট অন ড্যাশ বলছে চার্চ, সেটা হচ্ছে তোমার ইয়ের কাছে, চার্চ বলতে আমরা গির্জার বাইরে বসেছিল, গির্জার মধ্যে তো নিশ্চয়ই না। অর্থাৎ গির্জার বাইরে পাথরের উপর একটা বৃদ্ধ ধূসর বর্ণের দাড়িওয়ালা একজন নাবিক বসেছিল। ঠিক এইভাবে তুমি প্রত্যেকটা কথা বের করার চেষ্টা করো। আমি এই ভিডিওতে তোমার বাংলা এবং ইংরেজি দুইটাই দিয়ে দিলাম, যাতে করে তুমি সহজেই জিনিসটা বুঝতে পারো। তাহলে আমরা এ নাম্বারে দিলাম অন, বি নাম্বারে দিলাম আউটসাইড। বলছে হি ওয়াচড দি ম্যারেজ গেস্ট, সে বিয়ের অতিথিদিকে দেখছিল। ওয়াকিং ড্যাশ হিম,
বলছে তার কাছ থেকে যারা মানে চলে যাচ্ছিল, যাতায়াত করছিল, অর্থাৎ পাশ দিয়ে যখন কেউ হেঁটে যায় বা হেঁটে চলে যায়, এটাকে বলে ওয়াকিং পাস্ট। তো এই পাঁচটা এখানে প্রিপোজিশন। এই পাঁচটাতে প্রিপোজিশন অনেকে জানেই না যে এই পাঁচটা প্রিপোজিশন। তো এই প্রিপোজিশনের আমার যে ভিডিওগুলো দেওয়া আছে, তুমি সেই ভিডিওগুলো দেখো। মোট 52টা প্রিপোজিশন আছে। এটা তোমাকে জানতে বুঝতে খুব বেশি সময় লাগবে না। আর এই প্রিপোজিশনের গ্যাপটা যদি তুমি জানো, তাহলে তোমার পরীক্ষার খাতায় 10 নম্বরটা তোমার কাছে একটা মানে ডেফিনিট হয়ে গেল, একটা নির্দিষ্ট একটা মার্কস চলে আসলো। তোমাকে এই মার্ক নেওয়ার কখনো চিন্তা করা লাগবে না। সাডেনলি হি স্টপড ওয়ান অফ দ্য ম্যারেজ গেস্ট। হঠাৎ করে সে একটা বিয়ের অতিথিকে দাঁড় করালো। অ্যান্ড স্টার্টেড স্পিকিং টু দ্য গেস্ট। এবং বলছে অতিথিকে জিজ্ঞাসা করতে শুরু করলো। দি ম্যারেজ গেস্ট লিসেন্ড ড্যাশ হিম। বিয়ের অতিথিটা, যিনি ওখানে দাওয়াত খেতে আসছিলেন, তার কথা শুনলেন। এবার যেখানে লিসেন থাকে সেখানে টু বসে। লিসেন টু মানে মনোযোগ দিয়ে শোনা। আশা করি এই কথাগুলো, এইগুলোকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এগুলো কোনো সময় চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। দি ম্যারেজ গেস্ট লিসেন টু হিম। বিয়ের অতিথি তার কথা শুনলো। দি সেলর হ্যাড এ স্ট্রং, বলছে ম্যাড লুক। এবং বলছে এই বৃদ্ধ নাবিকের একটা অদ্ভুত পাগলামো একটা দৃষ্টি ছিল তার চোখে। ড্যাশ ইজ আইজ, বলছে তার চোখে। তার যেহেতু এখানে তার চোখে, অর্থাৎ এইবার ইন হিজ আইজ, অর্থাৎ চোখের সাথে একার যোগ আছে। যখনই বাংলায় এতে অন্তঃস্থ যোগ হবে, তখন তুমি বুঝবে যে ইন প্রিপোজিশন আসবে। তো এই যে প্রিপোজিশনগুলো বলছি, আমার 4টে ভিডিও আছে তোমার প্রিপোজিশনের। ওই ভিডিওগুলো দেখলে তোমার টোটালি হয়তো 1 ঘন্টা লাগবে। তো এই প্রিপোজিশনগুলো দেখলে তোমাকে আর সারা জীবন প্রিপোজিশনের চিন্তা করা লাগবে না। তো ইন হিজ আইস, অর্থাৎ এখানে ইনটা বসালাম। দি ওল্ড ম্যান টোল্ড হিম। বৃদ্ধ লোকটি তাকে বলল তার শেষ যাত্রা সম্পর্কে, অর্থাৎ সম্পর্কে কথাটা এরা লেখেনি F নাম্বারে, আর চাচ্ছে সম্পর্কে। যখনই সম্পর্কে বা সম্বন্ধে কথাটা আসবে, তখন সেখানে অ্যাবাউট কথাটা আসবে বা অ্যাবাউট প্রিপোজিশনটা চাচ্ছে। এবার ড্যাট দ্য সি, সমুদ্রে। তার সমুদ্রে যেহেতু ভ্রমণটা করছিল সমুদ্রের উপর, তাহলে অন দ্য সি। এখানে অনেকে ইনটা লেখে, ইন দ্য সি মানে সমুদ্রে, কিন্তু আসলে সমুদ্রের উপরে ভ্রমণ, সমুদ্রের ভিতরে তো সে ভ্রমণ করেনি, উপরে ভ্রমণ করছে, তাই এখানে অনটা বসবে, অন দ্য সি। দে হ্যাড সেইল্ড, তারা যাত্রা করেছিল বা গিয়েছিল, ড্যাট দ্য সাউথ, দক্ষিণ দিকে, টু দ্য সাউথ। এবার সেইলের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সেইল মানে পাল তোলা বা পাল তুলে যাওয়া। যেখানেই সেইল বসে সেখানেই অ্যাওয়ে বসে। যেখানেই সেইল অ্যাওয়ে মানে পাল তুলে যাওয়া। দে হ্যাড সেইলড অ্যাওয়ে টু দ্য সার্চ, তারা সমুদ্রের দিকে গেল, দক্ষিণ দিকে গেল। আনটিল, যতক্ষণ না, দে অ্যারাইভড, তারা পৌঁছালো, ড্যাশ গোল্ড গ্রে সিজ দেয়ার, সেখানে একটা শান্ত, বলছে ঠান্ডা সমুদ্রে যতক্ষণ না পৌঁছায়। সমুদ্রের সাথে দেখো আবার একার যোগ আসছে। এই যে একার যোগ হওয়া, তার মানে এখানে ইন প্রিপোজিশন চাচ্ছে। আবার অ্যারাইভড ইন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কোনো সময় চেঞ্জ হয় না। তো এই যে লিসেন টু, অ্যারাইভড ইন, তারপরে এর আগে আমরা পড়লাম সেটা হচ্ছে যে তোমার রেজাল্ট ইন, অকার ইন, এইগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই প্রিপোজিশনগুলো তুমি করতে করতে সব জেনে যাবা। তারপরে দেখো কোল্ড গেসিস দেয়ার, সেখানে তারপর বলছে আইস ওয়াজ অল ড্যাশ ডেম, চারিদিকে ছিল বরফ আর বরফ, তাদের চারিদিকে বরফ ছিল। দেখো তাদের লেখা আছে, চারিদিকে লেখা নেই। আমরা জানি বাংলায় যে যখনই চারিদিকে কথাটা আসে, তখন ইংরেজিতে অ্যারাউন্ড কথাটা আসে। অ্যারাউন্ড মানে আশপাশ বা চারিদিকে। এখানে আশপাশ বললেও একই কথা, চারিদিকে বললেও একই কথা। তাহলে এইগুলোর যে প্রিপোজিশন, তোমার এই প্রিপোজিশনগুলো তোমাকে আলাদা করে চিনতে হবে। প্রিপোজিশনের গ্রামারটা বোঝো, তাহলে তোমার অনেক কিছুই সহজ হয়ে যাবে। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বা তোমার কোনো উপকারে লাগে, তাহলে তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও, এবং আমাকে ফলো করো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে সামনের একটা নতুন ভিডিও নিয়ে।